নমস্কার। আমরা উৎপল চক্রবর্তীর রসরচনা পরচর্চা এই বই থেকে বর বরযাত্রী এই গদ্যটি পড়ব। বর বরযাত্রী, বা আমরা এটাকে আরেকটু শব্দটাকে আরেকটু কাছাকাছি করে নিয়ে বলে থাকি বর বরযাত্রী। বর বরযাত্রী বাঙালি জীবনে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার সম্ভবত বিয়ে করা অথবা বরযাত্রী হয়ে যাওয়া। বিয়ের আসরে বর বলির পাঁঠার মতো কম্পমান থাকেন বটে, কিন্তু বরযাত্রীদের দাপট কন্যাপক্ষকেই কম্পমান করে তোলে। যেন পররাজ্য জয়ের জন্য অভিযানে বেরিয়েছেন এমনই হাবভাব দেখা যায় বরযাত্রীদের মধ্যে। কন্যাপক্ষকে পদে পদে অপদস্থ করাই তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। কথা ছিল হয়তো 20 জন বরযাত্রী আসবেন, কার্যক্ষেত্রে দেখা গেল তার সংখ্যা 3-20 ছাড়িয়ে গেছে। কুড়িয়ে বাড়িয়ে যতজনকে পারেন এনেছেন বাস ভর্তি করে, সেই অকৃত্রিম বাসনায় কন্যাপক্ষকে জয় করতে হবে। অবশ্য সবাই যে এমন করেন তা নয়, খুবই ভদ্র সভ্য বরযাত্রীও দেখা মেলে। তারা পারতপক্ষে কন্যাপক্ষকে বিব্রত করেন না। ব্রত পালনের মতোই তারা নিষ্ঠার সঙ্গে বিবাহ কার্য সম্পন্ন করান। তারা প্রকৃতই বরযাত্রী। বরযাত্রী তাদের বলা যায় না মোটেই। বরযাত্রীদের অত্যাচার ইদানিং হয়তো কমেছে, কিন্তু আগেকার দিনে এমন বহু গল্প শোনা যায় যা বরযাত্রীদের চরিত্র হননের পক্ষে যথেষ্ট। বিশেষ করে পণের টাকা না দিতে পারায় বরকে বিয়ের পিঁড়ি থেকে উঠিয়ে নিয়ে কন্যাপক্ষকে পীড়িত করা নিয়ে অনেক গল্প লেখা হয়েছে, সিনেমাও হয়েছে। কন্যাপক্ষ বারবার পীড়াপিড়ি সত্ত্বেও পণের টাকা না মেটানোর শর্তভঙ্গের অপরাধে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাননি অনেক বর্বর। ছেলেবেলায় বরযাত্রীদের অন্য এক ধরনের দুরভিসন্ধির কথা শুনেছিলাম। প্রায় 50 বরযাত্রী এসেছেন। তাদের আপ্যায়নেরও ত্রুটি রাখেননি কন্যাপক্ষ, কিন্তু গোল বাঁধল মাঝরাত্রিরে। এত নির্বিঘ্নে বিয়ের কাজ শেষ হবে এটা বরযাত্রীদের পক্ষে যথেষ্ট মর্যাদা হানিকর বলেই মনে হলো। রাত প্রায় 2টোর সময় বরযাত্রীদের একজন উঠে কন্যাপক্ষের একজনকে পাকড়াও করে বলেন, অমলেট খাবো। বোঝো, এত রাতে অমলেট? এই লেট নাইটে? হইচই শুরু হলো। বরযাত্রীদের আবদার রাখতেই হবে, কিন্তু ভাড়ার খুঁজে কোথাও ডিম পাওয়া গেল না। বোধহয় শুভ কাজে ডিম নিষিদ্ধ বলে। এত রাতে বাজারও বন্ধ। তখন কাদের বাড়িতে হাঁস আছে? হাঁস ফাঁস থাকলেই হবে না। সে ডিম দেয় কিনা, দিলেও আজ দিয়েছে কিনা, দিলেও তা ইতিমধ্যে উক্ত হাঁসওয়ালা তাকে অমলেটে পরিণত করেছেন কিনা, ইত্যাদি বহু কূটনৈতিক আলোচনার পর অবশ্য ডিম পাওয়া গেল। কিন্তু বরযাত্রীদের সংখ্যার অনুপাতে তা অত্যন্ত কম। সে আর এক সমস্যা। শেষ অবধি যত কোটি ডিম পাওয়া গিয়েছিল সব একসঙ্গে ফাটিয়ে ও ফেটিয়ে একটি বৃহদাকার অমলেট করে বরযাত্রীদের ভাগ করে দেওয়া হলো। একটু লেট হলেও তাতেই বরযাত্রীদের নাকি যুদ্ধ জয় সম্পূর্ণ হলো। আমিও একবার বরযাত্রী হয়েছিলাম। ছোট মামার বিয়ে দিল্লিতে। দিল্লি চলো এই ডাক নেতাজির কাছ থেকে না হলেও বরযাত্রীর দলের নেতাদের কাছ থেকে শুনতে পেলাম। অন্যান্য মামারা যাচ্ছেন, মামাতো ভাইরাও। সৌভাগ্যবশত সে অভিযানে আমিও ডাক পেলাম। গেলাম দিল্লি। সেই প্রথম অভিযান। আমাদের অভিসন্ধি বিয়ে দেখা নয়, দিল্লি দেখা। অতএব মামাতো ভাই নির্মাল্য, শঙ্কর, মামাতো দাদা উদয়ন সবাই কুতুব মিনার, বিড়লা মন্দির, লালকেল্লা দেখা, কেল্লা ফতে করার উদ্দেশ্যে।
তখন বেজায় গরম দিল্লিতে, যেখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল। হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় হওয়াতে গরম অসহ্য হয়ে উঠল। আমার এক স্থূলকায় মেসোমশাই হুলস্থুল বাজালেন, শুধু হঠাৎ হঠাৎ পাখা কই এই আর্তনাদ তুলে। আরেকটি বিদেশি কুকুর মাঝে মাঝে সন্দেহজনকভাবে ঘরে ঢুকে অস্বস্তি তৈরি করছিল। শেষে সেটা বাড়াবাড়ি করাতে খেপে গিয়ে মামা চিৎকার করে বললেন, কুকুর ফুকুর সব হাঁটাও। দিল্লি বলেই হয়তো হিন্দিতে বললেন। এইটুকুই যা ঘটল। তবে ফেরার সময় তখন বরযাত্রীর ভূমিকায় না থাকলেও সেজ মামা, যিনি চোখের ডাক্তার ছিলেন, তিনি রেলের খাবার দেখে এমন রেগে গেলেন যে এই মারে কি সেই মারে অবস্থা। রেল কোম্পানি অবশ্য কন্যাপক্ষের মধ্যে পড়ে না, কিন্তু সেজ মামার মেজাজ পক্ষপাত দুষ্ট ছিল না। বেশ মেজাজি লোক ছিলেন বরাবর। তাকে তাই বরাবর যাত্রীও এক্ষেত্রে বলা যায়। বিখ্যাত সাহিত্যিক অচিন্ত্য কুমার লিখেছেন, তার বিয়ের সময় বরযাত্রীর সংখ্যা ছিল কম, কিন্তু ছিলেন নজরুল, যিনি একাই 100। তিনি গিয়েই হারমোনিয়াম আর পান জর্দা নিয়ে বসে শুরু করলেন গান। বিয়ে বাড়ির ভিড় জমালো তার কাছে। বর হিসেবে অচিন্ত্য কুমারকে তখন দেখার লোক পাওয়া ভার। এমন হাজার মজার এবং মজানোর কাহিনী নিশ্চয় অনেকের অভিজ্ঞতায় আছে। প্রায়ই কাগজে বা টিভিতে দেখি বরযাত্রী বোঝাই বাস খালে উল্টে পড়েছে। সম্ভবত বাসের চালক ভরপেট খেয়ে বাহ্যজ্ঞান হারিয়ে দুর্ঘটনাটি ঘটান। সেটা দুঃখের। তার চেয়েও দুঃখের যখন শুনি বরযাত্রীদের বর্বরোচিত আচরণ। সম্ভবত তাদের কন্যা সন্তান নেই। থাকলে কি পারতেন অমন লজ্জাজনক এবং বিপজ্জনক খবর হতে? এই রসরচনাটির মধ্যে রস অল্প বিস্তর থাকলেও অধিকাংশটুকুই আছে সমালোচনা, সামাজিক ব্যাধির সমালোচনা। এবং এটাও এখন আমরা সকলেই জানি যে এই প্রথা বা বরযাত্রী বা বরপক্ষের এই দাপট এখন প্রায় বিলুপ্ত, সম্পূর্ণই বিলুপ্ত হয়ে গেছে বলা যায়। উল্টো দিক থেকে উল্টো পক্ষের একটা প্রভাব প্রতিপত্তি বোধহয় একটু একটু করে বাড়ছে বলে আমাদের মনে হচ্ছে। আরও 10-20 বছর পরে যা হয়তো প্রকট আকার ধারণ করবে। যাই হোক, উৎপল চক্রবর্তীর রসরচনা থেকে এই ছোট্ট গদ্যটি পাঠ করলাম। আপনাদের মতামত জানালে ভালো লাগবে। ধন্যবাদ।